ঘটনাটি কতটা ভয়ের জানি না, তবে খুবই হৃদয় বিদারক এবং ঘটনাটি সাম্প্রতিক ঘটেছে এই গত মে মাসের দিকে। এই এলাকায় কেউ থাকলে অবশ্যই জানাবেন। এই ঘটনাটি শেয়ার করেছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা মোহাম্মদ স্বপন শেখ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নে গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে তার পাশের এলাকা জালালপুর ইউনিয়নের কোনো এক গ্রামে। প্রসঙ্গত কিছু কারণে সে গ্রামের নামটা এড়িয়ে যাচ্ছি। যাই হোক, স্বপন বলতে শুরু করে, ঘটনা ঘটে মে মাসের প্রথমের দিকে। হঠাৎ করে দুইটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে এলাকায় মাইকিং পর্যন্ত হচ্ছিল। ছেলে দুটো সম্পর্কে আপন খালাতো ভাই ছিল এবং বয়সও প্রায় একই, ওই ৩-৪ মাসের পার্থক্য আর কি। সেদিন রাত ভোর খোঁজাখুঁজি করেও ছেলে দুটোর হদিস মেলেনি। পরদিন সবাই দেখে যমুনা নদীর পার বাঁধার জন্য আমাদের এলাকায় যে প্রচুর বালির স্তূপ রাখা হয়েছিল, তার মাঝে একটি অগভীর ডোবা আছে। সেখানে বাচ্চা দুটোর লাশ ভেসে উঠেছে। বিষয়টাতে সবাই খুব অবাক হয়, কারণ গতরাতে ওই ডোবার মধ্যে নেমেও খোঁজা হয়েছে। মাত্র হাঁটু সমান পানি, এমনকি পাশে যমুনা নদীতে নেমেও খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ডোবাটা খুবই অল্প গভীর, আর নদী থেকে ভেসে যে এখানে আসবে সেরকমও কোনো নালা বা খাল নেই। চারিদিকে বালুর স্তূপে ঘেরা। যাই হোক, পুলিশ এসে লাশ দুটোকে নিয়ে যায়। যদিও ময়না তদন্তে জানা যায় স্বাভাবিকভাবেই পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বাচ্চা দুটোর। এই মর্মান্তিক ঘটনা ঘটার 1 সপ্তাহ পর এলাকার পরিবেশ মোটামুটি স্বাভাবিক হলেও যে দুজন মা কোলের সন্তান হারিয়েছে তাদের অবস্থা খুবই বেহাল ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ওই 2 বোনের মধ্যে বড় বোনের নাম রেহানা এবং ছোট বোনের নাম রোকসানা, ছদ্মনাম। তাদের মধ্যে রেহানার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে, আর রোকসানার বাড়ি নদীর ওপারে ওই 2-2.5 কিলোমিটারের মধ্যে, এবং তাদের বাপের বাড়িও আমাদের এলাকায়। আমার একটা চাউলের ব্যবসা আছে। দোকানটা আমাদের এলাকার বাজারেই। সেখান থেকে ছোট ব্যবসায়ী সহ এলাকার প্রায় সবাই পাইকারি ও খুচরো চাল কেনে। সেই সুবাদে এলাকার প্রায় সবার সাথেই আমার আলাপ বন্ধুত্ব গড়ে উঠেছে। রেহানা এবং রোকসানা আপার ছোট ভাই রাশেদ ভাইও আমার দোকানে চাল নিত। ঘটনার সপ্তাহখানেক পর একদিন রাশেদ ভাই চাল নিতে এলে আমি সেই মর্মান্তিক ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। প্রথমে সে এড়িয়ে যায়, কিন্তু আমি একটু ধরাধরি করতেই এক প্রকার কান্নায় ভেঙে পড়ে। হাজার হোক, আপন রক্তের ছোট্ট 2 ভাগ্নের সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার পর সে ধীর স্বরে বলতে শুরু করে। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 8-9 বছর আগে। বড় আপু রেহানার বিয়ের 9-10 মাস পর ছোট আপু রোকসানারও বিয়ে হয় নদীর ওপারে পাশের গ্রামে। এরই মাঝে একটা সমস্যা দেখা দিতে শুরু করে। রেহানা আপা কোনোভাবেই সন্তান ধারণ করতে পারছিলেন না। প্রথমে বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নেয়। স্বাভাবিক নিয়মে দুলাভাই রেহানা আপুকে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায় না। এরপরে দুলাভাই আপুকে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করে ক্রমাগত চিকিৎসা করিয়ে যাচ্ছিলেন। তবুও আশানুরূপ কোনো ফল পাচ্ছিলেন না তারা। বোঝেনি তো, গ্রাম বাংলার মেয়ে, নানান রকম কথা শুনতে হয়। এক পর্যায়ে আপু নিজের থেকেই টুকিটাকি কবিরাজি চিকিৎসা শুরু করে, অথচ তাতেও কোনো ফল হয় না। আগেই বলেছিলাম, ইতোমধ্যে রোকসানা আপুরও বিয়ে হয়ে গেছে, কিন্তু দেখা গেল 6-7 মাস কেটে যাওয়ার পর তারও বাচ্চা ধারণের কোনো লক্ষণ দেখা গেল না। একইভাবে ছোট দুলাভাই রোকসানা আপুকে ডাক্তার দেখায়, চিকিৎসায় সবকিছু ঠিক থাকলেও কোনো ফল মেলে না। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। আপারা ভীষণ হতাশ হয়ে পড়েন, যেহেতু 2 আপার বিয়ে আমাদের এলাকাতেই হয়েছে, ফলে সবাই কম বেশি তাদের চেনে। গ্রামে ভেতরে ভেতরে গুজব উঠতে থাকে যে আমাদের বাড়ির মেয়েদের নাকি সন্তান ধারণের ক্ষমতা নেই। আমাদের বাড়ির মেয়েদের বিয়ে হলে নাকি মোটেও বাচ্চা হয় না, আর
বছর দুয়েক গড়ানোর পরেও যখন আপারা সন্তানের মুখ দেখলেন না, তখন গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীরাও আরো কানাঘুষায় লিপ্ত হলো। আড়ালে নয়, রীতিমতো আপাদের সম্মুখে লাঞ্ছনা ভৎসনা করতে শুরু করলো। এতে আপারা ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। শ্বশুরবাড়ি থেকেও কম বেশি কথা আসতে শুরু করলো। সবার বক্তব্য যে সন্তান ধারণ করার ক্ষমতা যদি না থাকে তাহলে একজনের হবে, সেটা দুইজনের কিভাবে হয়? একই প্রশ্ন ঘুরে বেড়াতে লাগলো সবখানে, সবার মধ্যে। এরপরেই আসলে মূল ঘটনার সূত্রপাত। লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে আপারা সমানে কবিরাজি চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন, আর বড় ভালো কোনো কবিরাজ খুঁজে বেড়াচ্ছিলেন। এরই মাঝে রোকসানা আপু একজন কবিরাজের সন্ধান পান। সেই কবিরাজ প্রথমে স্বাভাবিকভাবেই চিকিৎসা করেছিল, কিন্তু তাতেও যখন কোনো ফল হলো না, তখন কবিরাজ একটা অদ্ভুত প্রস্তাব রাখে আপুর সামনে। কবিরাজ বলে, আমি সন্তান ধারণের ব্যবস্থা করতে পারি, কিন্তু তার জন্য তোকে একটু বিপথে যেতে হবে। সেই কাজ করতে পারলে তুই সন্তান ধারণ করবি। আপু বিষয়টা শুনে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আসলে লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা ক্রমশ সীমা অতিক্রম করছিল। রোকসানা আপু বাড়ি ফিরে রেহানা আপুকে বিষয়টা জানায়। যে কাজটা কবিরাজ করতে বলেছিল, একটা বড় অঙ্কের টাকা ও বেশ কিছু জিনিসপত্রের দাবি করে, এবং কাজটি ছিল আমাদের শিরকের মতো অনেকটা। প্রথমে যে জিনিসপত্রগুলো নেবে এবং কাজ সম্পন্ন হলে টাকা সহ আরো কিছু জিনিসপত্র নেবে। বিষয়টা শুনে রেহানা আপু কোনো কিছু না ভেবে রাজি হয়ে যান, এবং সেই মতো তারা দুজনেই পরদিন কবিরাজের সাথে গিয়ে দেখা করেন এবং তিনি কিছু শর্ত দেন। ঠিক আছে, তবে শোন, প্রথমে তোদের দুজনের দুটো আলাদা কবরস্থানে গিয়ে এক নতুন কবর থেকে মাটি নিয়ে আসতে হবে। এরপর 3 রাস্তার মোড়ে মাটি সহ 7 ঘাটের পানি ও যমুনা নদীর পানি এবং 2 জোড়া কবুতর, 2টা খাসি দিতে হবে। তারপরে আমি আমার কাজ করব। কবরের বিষয়টা শুনে আপারা ভয় পান, কিন্তু মাতৃত্বের স্বাদ ভয়কেও ছাপিয়ে গিয়েছিল। তারা রাজি হয়ে যান। কবিরাজ পরিষ্কার করে একটা বিষয় বলে দিয়েছিল যে আপারা যখন কবরস্থানে গভীর রাতে মাটি আনতে যাবে, তখন নাকি কবরস্থানে ঢোকার আগে পর্যন্ত বিভিন্ন ধরনের লোমহর্ষক ভয়ঙ্কর আওয়াজ পেছন থেকে ভেসে আসতে পারে, কিন্তু আপারা যেন কোনোভাবেই পেছনে না তাকায়। ভয় করলেও আপারা সম্মতি জানিয়ে বাড়ি ফিরে আসে। এরপর নির্দিষ্ট দিনে অমাবস্যার রাতে যে যার গ্রামের কবরস্থানে গিয়ে নতুন কবর থেকে মাটি জোগাড় করেন। সমস্যা তেমন একটা দেখা দেয়নি, ওই টুকিটাকি 2-1টা ছাড়া। কবরস্থানে যাওয়ার সময় পেছনে কখনো শেয়ালের আওয়াজ, কখনো কুকুরের আওয়াজ, কখনো বা ঝরঝর শুকনো পাতার শব্দ, মনে হয় কেউ শুকনো পাতার উপরে হেঁটে এগিয়ে আসছে, এই আর কি। তবুও আপারা সাহস করে সেইখানে গিয়েছিলেন। বোধহয় মাতৃত্বের লোভ ও লাঞ্ছনা গঞ্জনা থেকে চিরতরে মুক্তি পেতে এই 2টা আকাঙ্ক্ষাই তাদের সাহস জুগিয়ে গিয়েছিল। বাকি সবকিছু মোটামুটি জোগাড় হলেও 2 জোড়া কবুতর ও খাসি কেনাটা একটু চাপ হয়ে যাচ্ছিল, কারণ আপাদের অবস্থা ততটা ভালো ছিল না। কবুতর জোগাড় হলেও খাসি জোগাড় করা দুষ্কর হয়ে পড়েছিল। তবুও তারা কোনো রকমে জোগাড় করে সবকিছু নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ সবকিছু বুঝে নিয়ে বলেন, ঠিক আছে, তোরা পরবর্তী অমাবস্যায় আয়, আমি 2টি জিনিস দেব, তোরা সেটা ব্যবহার করতে পারলেই তোরা যা চাস তাই হবে। যাই হোক, আপারা আবারও পরবর্তী অমাবস্যার রাতে কবিরাজের বাসায় গেলেন এবং দেখলেন যে দরজা বন্ধ। আপারা কবিরাজের দরজায় যাওয়ার পর দেখেন বন্ধ দরজার ভেতর থেকে কিছু কথোপকথন ভেসে আসছে। কবিরাজের কথা বুঝতে পারলেও অপর প্রান্তের মানুষটির কথা বোঝা যাচ্ছিল না। এটুকুই বুঝতে পেরেছিল তারা ঠাহর করে যে কবিরাজ কাউকে বলছে যে সবকিছু ঠিক আছে, নিয়ম মাফিক সব ব্যবস্থা হবে, এই সব আর কি। অনেকক্ষণ ডাকাডাকির পর কবিরাজ দরজা খুলে আপাদের ভেতরে আসতে বলে। আপারা ভেতরে গেলে কবিরাজ তাদেরকে একটি বিশেষ ধরনের তেল ও খাবার পানি দেয় এবং বলে 7 দিন ওই পানিটি খেতে এবং তেলটি মালিশ করতে বলে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে কবিরাজ আপাদের কাছে বিশেষ কোন একটা জিনিস দাবি করবে। সেটা যদি আপারা না দেয় তাহলে নাকি ভীষণ ক্ষতি হয়ে যাবে, এমনকি সেই বাচ্চারও ভীষণ ক্ষতি হতে পারে। আপারা
সম্মতি জানিয়ে বাসায় ফিরে আসেন। কবিরাজের কাছ থেকে আসার পর যেখানে এত বছর ধরে নানা ডাক্তারি চিকিৎসায় কোনো ফল হচ্ছিল না, আশ্চর্যজনকভাবে 6 মাসের মধ্যে রেহানা আপু গর্ভবতী হন এবং 4 মাস পরে রোকসানা আপুও গর্ভবতী হন। নির্দিষ্ট সময়ে দুজনের কোল আলো করে 2টি ছেলে সন্তানের জন্ম হয়। এলাকাবাসী যেমন বিস্ময়ে অবাক হয়ে বিষয়টি দেখেছিল, তার থেকেও 2 পরিবার খুবই আনন্দের মধ্যে ভেসেছিল। এর মধ্যে তারা কবিরাজকে দেওয়ার কথা বেমালুম ভুলে যায়, ছেলেদের নিয়ে খুশিতে মেতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন কবিরাজ তাদের সঙ্গে হঠাৎ দেখা করে। কবিরাজ খুবই রাগান্বিত হয়ে বলে, কি ব্যাপার, কথা মতো তোরা এলি না? 3 মাস হয়ে গেল, রোকসানারও তো বাচ্চা হয়ে গেছে, তবুও তোরা কথা রাখিসনি। যাদের মাধ্যমে তোদের গর্ভে সন্তান এসেছে তাদের তো আর আটকাতে পারছি না, আর যদি দেরি হয় তাহলে জিন তোদের এবং তোদের বাচ্চাদের ভীষণ ক্ষতি করবে। তোরা সামনের অমাবস্যার রাতে আমার সাথে দেখা করবি। এই বলে কবিরাজ চলে যায়। এদিকে রেহানা আপু কবিরাজের কথা শুনে ভয়ে পড়ে যান। সত্যিই তো প্রায় 6 মাস কেটে গেছে। বড় আপার বাচ্চার বয়স 6 মাস, ছোট আপার বাচ্চার বয়স 3 মাস, কিন্তু তখনও পর্যন্ত তারা কেউই কবিরাজের কাছে যায়নি এবং তারা তার দাবি দাওয়াও পূরণ করেনি। আর দেরি না করে পরের অমাবস্যায় তড়িঘড়ি করে আপারা কবিরাজের বাসায় যান। সন্ধ্যা নামলেও তখনও পশ্চিমের আকাশে হালকা রক্তিম আভার রেশ ধীরে ধীরে অমাবস্যার অন্ধকারে ডুবছিল। তারা এবারে কবিরাজের বাড়ির দরজার বাইরে কিছু ফিসফিস কথা শুনতে পায়। এবারেও কবিরাজের কথা বুঝতে পারলে অপর প্রান্তে থাকা ব্যক্তিদের কথা শোনা যাচ্ছিল না। তবে এটুকু আপারা আন্দাজ করতে পারছিলেন ভেতরে কেউ কবিরাজের সঙ্গে তুমুল ঝগড়া করছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর কবিরাজ হঠাৎই দরজা খুলে আপাদের সামনে দেখে আতঙ্কে বিস্ময়ে চেঁচিয়ে ওঠেন, এই তোদের জন্য আজকে আমার এই দুর্দশা। তোরা যদি দ্রুত আমার বলা শর্তগুলো পূরণ না করিস তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমি মরতে নারাজ। নিজের প্রাণ বাঁচাতে আমি সেই শয়তান জিনদের তোদের বাচ্চাদের পেছনেই লেলিয়ে দেব এই বলে রাখলাম। আপারা পরিষ্কার করে কবিরাজের কাছে শুনতে চায় যে কি চায় সে। কবিরাজ ভয়ার্ত কণ্ঠে বলে, সেই শয়তান জিনগুলো এখন খেপে গেছে। এদের শান্ত করতে হলে তোরা 2 বোন মিলে 2 মণ করে 4 মণ মিষ্টি, 2 জোড়া রাম ছাগল অবশ্যই দিবি। 2 জোড়া রাম ছাগলের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা এবং মিষ্টির দামও নেহাত কম নয়। আগেই বলেছি 2 বোনের অবস্থা ততটা সচ্ছল ছিল না। এতগুলো টাকা একসঙ্গে তারা বের করতে পারবে? আপারা বিনীতভাবে অনুরোধ করে কবিরাজকে বলে, যদি টাকাটা কিছুটা কমানো যায় তাহলে এটা তাদের পক্ষে দেয়া সম্ভব হবে, না হলে সম্ভব না। সেই কথা শুনে কবিরাজ আবারও চরম খেপে যায় এবং চেঁচিয়ে উঠে বলে, তোদেরকে আগেই বলেছিলাম যা চাইবো শর্ত মাফিক তাই দিতে হবে, নইলে ভীষণ বিপদ। তোরা যদি এখন রাজি না থাকিস তাহলে তোদের বাচ্চাদের প্রাণ নিয়ে টানাটানি হবে। এই পর্যায়ে রেহানা আপু চুপ থাকলেও রোকসানা আপু রীতিমতো রেগে যায় এবং বাত বিতণ্ডার ঝগড়াঝাটি শুরু করে দেয় কবিরাজের সাথে। আপু চেঁচিয়ে বলে ওঠে, যত সব ভণ্ডামি, আল্লাহ যদি বাচ্চা না দেয় তাহলে কি বাচ্চা হতো? তোমার এই ভণ্ডামি বন্ধ করো, এত কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না। আরো কিছু কথা কাটাকাটির পর আপু ভীষণভাবে খেপে গিয়ে কবিরাজের সামনে যত জিনিসপত্র ছিল সব লন্ডভন্ড করে, লাথি মারে। রেহানা আপুকে নিয়ে সেখান থেকে তারপরে চলে আসে। আসার সময় কবিরাজ পেছন থেকে চেঁচিয়ে বলে, ঠিক আছে যা যা, তোদের কিছু দিতে হবে না, খুব শীঘ্রই তোরা টের পাবি। আরো বেশ কয়েক মাস কেটে যায়। বাচ্চারা তখন ধীরে ধীরে হামাগুড়ি দিতে শুরু করে। এরই মাঝে একটা অদ্ভুত বিষয় শুরু হয়। একদিন রেহানা আপু দেখে ছেলে হঠাৎই সন্ধ্যার পর থেকে ভীষণ কান্নাকাটি করে। সে কান্না থামতেই চায় না, সারা রাত কান্না করে। আপু বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। পরদিন রোকসানা আপুকে ফোন দিয়ে সব বলে। তার আগে রোকসানা আপু একই কথা বলে ওঠে। বাচ্চা দুটো প্রায় 1-1.5 কিলোমিটার দূরত্বে 2টো আলাদা আলাদা বাসায় বড় হচ্ছে, তা সত্ত্বেও একই সময়ে সন্ধ্যার পরে কেন বাচ্চা দুটি প্রচন্ড কান্না করে, মানে সে কান্না থামানো যায় না। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। ডাক্তার দেখিয়ে তবুও কোনো মতেই বাচ্চা দুটোকে সামলানো যাচ্ছিল না। নিয়ম করে প্রতিদিন সন্ধ্যার পরেই বাচ্চা দুটো কান্না শুরু করত।
সেই কান্না ধীরে ধীরে বাড়তে থাকে। যেন মনে হয়েছে বাচ্চা দুটো কোনো কিছুর আতঙ্কে কান্নাকাটি করছে। ওইটুকু শিশু দোলনায় ঘুমানোর সময় হঠাৎ ঝাঁকুনি দিয়ে জেগে উঠে কান্না শুরু করত। এইভাবে বেশ কয়েকদিন চলার পর বাচ্চা দুটো ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। হাড়গোড়গুলো বেরিয়ে আসে, কেবলই যেন চামড়া দিয়ে ঢাকা আছে জীবন্ত প্রাণ দুটি। বাচ্চা দুটো দিনের বেলায় স্বাভাবিক থাকলেও সমস্যাটা দেখা দিত শুধুমাত্র সন্ধ্যার পর থেকে সারা রাত। আপারা ভীষণ চিন্তায় পড়ে যান। হয়তো ঝামেলা হবার পর কবিরাজ বোধহয় কিছু একটা করেছে। পরিস্থিতি ক্রমশ বেহালের দিকে যাচ্ছিল দেখে আব্বার নির্দেশে আপারা বাচ্চাদের নিয়ে চিকিৎসার জন্য আমাদের বাসায় কিছুদিনের জন্য থাকতে আসেন। তারা আমাদের পাশের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানান। সবকিছু শুনে ইমাম সাহেব জানান যে মাগরিবের আজানের পর তিনি আমাদের বাসায় আসবেন। মাগরিবের পর ইমাম সাহেব কথা মতো বাসায় আসেন, কিন্তু বাসার সীমানায় ঢোকার আগেই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে পুনরায় ফিরে যান। আমি উঠোনেই ছিলাম। আচমকাই আঁখ থেকে ইমাম সাহেবের এইভাবে ফিরে যেতে দেখে খুবই অবাক হই এবং পিছু পিছু দ্রুত তার বাসায় যাই। সেখানে গিয়ে জিজ্ঞেস করতে উনি খুবই আতঙ্কিত স্বরে বলেন, দেখো রাশেদ, আমি এই কাজটা করতে পারবো না। সন্ধ্যাবেলায় নামাজ আদায় করে বাসা থেকে বেরোনোর পর থেকেই রাস্তায় কেন জানি অস্বস্তি অনুভব করছিলাম। চারপাশে মনে হচ্ছিল বেশ কয়েকটা ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। তবুও আমি তোয়াক্কা না করে দোয়া দুরুদ পড়ে এগোতে থাকি। কিন্তু তোমাদের বাসার সামনে পৌঁছানোর পর দক্ষিণের আম গাছটার দিকে চোখ পড়তে শিউরে উঠি। দেখি 4টি কালো ধোঁয়ার মতো অবয়ব গাছের ডালে বসে আছে। কিছুই বোঝা যাচ্ছিল না ঠিক করে। আচমকাই অবয়বগুলো একসাথে যেন চাপা কণ্ঠে বলে ওঠে, ভেতরে যাচ্ছিস, লাশ হয়ে ফিরবি। সত্যি বলতে এরপর আমার আর সাহসে কুলায় নাই। আমার পক্ষে সম্ভব না। তোমরা অন্য কোনো বড় আলেম অথবা হুজুরকে দেখাও। সব শুনে আমি বাড়ি ফিরে যাই। রাতে আব্বার সাথে আলোচনার পর ঠিক করি সকালে আমরা শাহাদাতপুরের মাজারে যাব। সেই মতো পরদিন সকালে আমরা সেখানে যাই। আপনি তো জানেন সেখানে আল্লাহওয়ালা পরহেজগার কবিরাজ হুজুর থাকেন। সেই রকম একজন হুজুরকে সমস্ত বিষয় খুলে বললে উনি বলেন যে ওনাদের বড় আলেমকে বিষয়টা তিনি জানাবেন। সেই মতে উনি আমাদের সেই বড় আলেমের কাছে নিয়ে যান। আলেম হুজুরকে সমস্ত বিষয়টা খুলে বললে উনি বলেন যে 7 দিন পরে আমাদের বাসায় যাবেন, তবে তার আগে কিছু দোয়া আমল শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত করতে বলেন। আর একটা লজ্জার বিষয় কি বলবো ভাই, সারাদিন মাঠে ঘাটে কাজ করি, গরিব মানুষ, ঠিক করে সময় বের করতে পারি না এবং আব্বাও কোনো সময় বের করতে পারেন না নামাজের জন্য। তবে আমরা সবাই জুম্মার নামাজ আদায় করতাম আলহামদুলিল্লাহ। আলেম হুজুর সেটা কেমন করে যেন বুঝে যান। উনি পরিষ্কার বলে দেন যে আমাদের সবাইকে নামাজি হতে হবে এবং প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, বাসায় কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা নিশ্চুপ মাথা নত করে সেখান থেকে বেরিয়ে আসি। যেহেতু সমস্যা হচ্ছে তাই আলেম হুজুরের নির্দেশে আমরা সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি। আপনি তো জানেন আম্মা নাই অনেক দিন হলো, আর আমিও এখনো পর্যন্ত বিয়ে থা করিনি। শ্বশুর বাড়িতে থাকাকালীন আমি আব্বা নিজেরাই কোনো রকমের একটু ডাল ভাত ফুটিয়ে নিজেদের পেট চালিয়ে নিতাম। এখন আপারা আসার পর ওনারা রান্না বাড়ির দায়িত্ব নেন। সেদিন সকাল সকাল আমিও আব্বা মাঠে চলে যাই। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। রেহানা আপু রান্নাবাড়ি শেষ করে ঘরে চলে যান। রোকসানা আপু তখন রান্নাঘর গোছাচ্ছিলেন। গ্রাম অঞ্চলে কলতলা একটু দূরেই হয়। ছোট আপা সবকিছু গুছিয়ে হাত পা ধুতে কলতলায় যান। আমাদের কলতলার কাছে একটি বাঁশ ঝাড় আছে। সন্ধ্যা নামলেও হালকা আলোর রেশ তখনও মেটেনি। বাঁশ ঝাড়ের তলাটায় বেশ অন্ধকার নেমে এসেছে। আপু হাত মুখ ধুতে ধুতে হঠাৎই দেখেন বাঁশ ঝাড়ের ভেতরে 2টি আগুনের মতো গোলা দপদপ করে জ্বলে উঠল। জ্বলন্ত চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। রোকসানা আপু প্রাণপণে ছুটে বাড়ির দিকে যান। সেই সময় কয়েকটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর পেছন থেকে বলে, দাঁড়া, দৌড়াচ্ছিস কেন? তোদের কাছে আমাদের যে জিনিসগুলো চেয়েছিলাম তা এখনো পর্যন্ত দিলি না, উল্টে হুজুরের কাছে যাস, কি মনে করেছিস? এই সমস্ত অনেক কিছু বলে হুমকি ধামকি দেয় এবং তারা সন্তান দুটোর ক্ষতি করবে বলেও একটা হুমকি দেয়।
রুকসানা আপু আতঙ্কে প্রাণপণে ছুটে বড় আপুর ঘরে ঢুকে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যান। আমরাও ফিরে এসেছি ততক্ষণে। কি হলো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রেহানা পাশে বসে খুব কান্নাকাটি করছিল, পানি ছেটাচ্ছিল, তবুও জ্ঞান ফিরছিল না ছোট আপুর। অনেক তদবির করে শেষমেশ রুকসানা আপুর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই ছোট আপু ভীষণ কান্নাকাটি শুরু করে দেন এবং কল তোলার বিষয়টা বলেন। আব্বা, আমি, রেহানা আপু কোনো মতেই তার কান্না থামাতে পারছিলাম না। রেহানা আপু নিজেও কাঁদতে কাঁদতে বীর বীর করে কিছু বলছিল। তাদের দুজনকে ভীষণ ভয়ার্ত দেখাচ্ছিল। আব্বা সান্ত্বনা দিয়ে বলে ওঠেন, চিন্তা করিস না, চিন্তা করিস না আম্মা, এগুলো তোর মনের ভুল। যদি কিছু ঘটতো তাহলে রেহানাও শুনতে পেত। বাচ্চাদের নিয়ে চিন্তা করিস, তাই এরকম ভয় পাস। ইনশাল্লাহ হুজুর সব ঠিক করে দেবেন। আর তোরা কি সব বলছিস আমি কিছু বুঝতে পারছি না। কি বলছিস তোরা? জিনে জিনে কি করেছে? কবিরাজের সাথে ঝগড়া, এসব কি? ঠিক সেই সময় কান্না থামিয়ে ধীরে ধীরে রেহানা আপু সবকিছু খুলে বলেন। তখনই আমি জানতে পারি বিষয়টা। এর আগে আমি আব্বা কেউই জানতাম না এভাবে তারা শিরকের কাজ করেছেন। এখন আর কি করা? আব্বা দুঃখের স্বরে বলেন, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, দাদাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এই 7 দিনে আর তেমন কিছু না ঘটলেও বাচ্চাদের কান্নার পরিমাণ ক্রমশই বাড়ছিল। 7 দিন পর মাগরিবের আজান শেষ হলে আলেম হুজুর আমাদের বাসায় আসেন। তিনিও বাসার সীমানায় ঢোকার আগে বেশ কিছু নানাবিধ দোয়া দুরুদ পড়ে তারপরে বাসায় প্রবেশ করেন। প্রবেশ করার পর হুজুর ঘুরে ঘুরে সবকিছু দেখছিলেন। বাচ্চাদের কাছে গিয়ে অবাক হয়ে যান। দেখেন আসলেই বাচ্চাগুলো ভীষণ কান্নাকাটি করছে, শরীর যেন কঙ্কালের ওপরে চামড়া জড়ানো। হুজুর সাথে করে তেল পরা নিয়ে এসেছিলেন। কিছু দোয়া দুরুদ পড়ে বাচ্চাদের নাকে, বুকে, মুখে মালিশ করে দেন। সবাই অবাক হয়ে দেখলাম এতদিন ধরে বাচ্চাদের যে কান্না সন্ধ্যার পর থেকে থামানো যেত না, সেই বাচ্চারা হঠাৎই শান্ত হয়ে যায়। হুজুর আপুদের উদ্দেশ্য করে বলেন, এবার তোমরা বাচ্চা দুটোকে কিছু খেতে দাও, ইনশাল্লাহ খাবে। এরপর আরো কিছুক্ষণ বাড়ি ঘর দৌড় দেখে হুজুর চুপচাপ যাওয়ার জন্য প্রস্তুত হন। আর আব্বাকে বলেন, কালকে আপনাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে যেন দেখা করেন, কিছু জানানোর আছে, আজ বলবো না। এরপর উনি সালাম জানিয়ে চলে যান। পরদিন সকাল সকাল যথারীতি আমি আলেম হুজুরের কাছে যাই। যাওয়ার পর উনি বেশ গম্ভীর স্বরে কিছু কথা বলেন। দেখো, গত রাতে আমি তোমাদের বাড়ি যাবার পর কেমন যেন একটা অস্বস্তি অনুভব করেছিলাম, যেন সারাক্ষণ পাশে কেউ ঘোরাঘুরি করছে। 3-4টে ছায়া সম্ভবত। এমনকি ফেরার সময় গাড়িতে ওঠার পরেও মনে হলো কেউ আমার পাশে বসে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। আমার সহচরী ছাত্র জিনদের আহ্বান করতে ওরা এসে জানায় যে তোমাদের বাসার মধ্যে 4টি কালো ছায়াকে তারা ঘুরতে দেখেছে। তারা এও জানায় যে ফেরার সময় কালো ছায়াগুলো ভীষণ বিদ্রুপ করে গালাগালি করেছিল, এমনকি আমাকে নাকি শেষ করে দেবে হুমকিও দিয়েছিল। কিন্তু আপাতত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আসলে আমার ছাত্র জিনেরা সবসময় আমাকে সুরক্ষা দিয়ে থাকে। রাতে তারা এসে জানায় যে তোমার 2 বোন নাকি শিরক পদ্ধতিতে গুনাহ করেছে। যেহেতু স্বাভাবিক নিয়মে সন্তান ধারণ করতে পারছিল না, তাই কোনো এক লোভে নিকৃষ্ট কবিরাজের সাহায্যে সেই 4টি শয়তান জিনের সাহায্য নিয়েছিল। পরবর্তীতে কবিরাজের শর্ত মাফিক 2 জোড়া রাম ছাগল, 2 মণ মিষ্টি জিনদের দেওয়ার কথা ছিল, কিন্তু না দেয়ায় জিনগুলো অসন্তুষ্ট হয়েছে। এদিকে তোমার বোনেরা কবিরাজকে ভণ্ড নানাবিধভাবে অপমান গালিগালাজ করেছে। কবিরাজ খেপে গিয়েছে এবং জিনদের তোমাদের বোনদের পেছনে লাগিয়ে দিয়েছে। এই জন্য শয়তানগুলো তোমাদের বাসার থেকে সারাক্ষণ বাচ্চাগুলোকে ভয় দেখায়, তাই বাচ্চারা ওইরকম আতঙ্কে কেঁদে ওঠে। জিনগুলো ভীষণ শক্তিশালী। জানি না আমি কতটা করতে পারবো। তোমরা শরিয়া নিয়মে বিভিন্ন আমল করতে থাকো, কোরআন তেলাওয়াত করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ইনশাল্লাহ 2 দিন পর আমি তোমাদের বাসায় যাব। আমি সবকিছু শুনে নীরবে সেখান থেকে চলে আসি। এর 2 দিন পর হুজুর আমাদের বাসায় আসেন এবং 2টি গোল গন্ডি কেটে কিছু আমল করে রেহানা আপু এবং রুকসানা আপুকে তার মধ্যে বসিয়ে দোয়া পড়ে সেই শয়তান জিনগুলোকে তাদের মধ্যে আহ্বান করেন। জিনগুলো আপুর শরীরে আসার সময় চারিদিকের পরিবেশটা যেন তোলপাড় হয়ে যাচ্ছিল, যেন ভূমিকম্প হচ্ছিল। ওরা আপুদের শরীরের ভেতরে এসে যথারীতি আগের মতন হুজুরকে গালাগালি করে, চেঁচামেচি করে, বলে এরা আমাদের শর্ত মানেনি, তাই বাচ্চা দুটোকে নিতে এসেছি। এবং যে দৃশ্য সেখানে ঘটছিল তা দেখে আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপার মুখ খোলা,
ঠোঁট জিভ কিছুই নড়ছে না, অথচ মুখের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বেরিয়ে আসছে। হুজুর তাদের বোঝায় এবং বলে, দেখো ওরা গরিব মানুষ, এদের পক্ষে 5-6 লক্ষ টাকা জোগাড় করা দুষ্কর, এরা কি করে এত কিছু দেবে, এদেরকে মাফ করে দাও। কিন্তু জিনেরা মানতে নারাজ। শেষমেশ হুজুর রেগে গর্জে ওঠেন, দেখো দুনিয়া আল্লাহর কালামের, আমি চাইলে তোমাদের পিটিয়ে তাড়িয়ে দিতে পারি। তবুও জিনেরা শোনে না, হুজুরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এক পর্যায়ে হুজুর রেগে গিয়ে কিছু তদবির করে ঝোলা থেকে একটি বিশেষ লাঠি বের করে তাদের পেটাতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো, জোরে জোরে পেটানোর সত্ত্বেও আপারা যে কাঁদছিল, যেন মনে হচ্ছিল তারা না, তাদের ভেতর থেকে একসাথে অনেকগুলো মিশ্রিত কণ্ঠস্বর কান্নার সুরে বেরিয়ে আসছিল। এই সব বেশ কিছুক্ষণ চলার পর আপাদের ভেতর থেকে শয়তানগুলো একসাথে চেঁচিয়ে বলে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ একদিন না একদিন আমরা নেবই। প্রত্যুত্তরে হুজুর চেঁচিয়ে বলে ওঠে, তোরা কিছুই করতে পারবি না, আল্লাহ ভরসা। ঠিক সেই মুহূর্তে রেহানা আপু, রুকসানা আপু মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ঘণ্টাখানেক পর আপুদের জ্ঞান ফেরে। এরপর হুজুর তাদের বেশ কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন সেগুলো নিয়মিত পালন করতে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হুজুর এও বলেন যে ওনার ছাত্র জিনেরা সবসময় বাচ্চাদের পাহারা দেবে। এরপর থেকে হুজুরের কথা মতো আপারা নিয়মিত তদবির আমল করতে শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এদিকে ধীরে ধীরে বাচ্চারাও সুস্থ থাকে, স্বাভাবিকভাবে বড় হচ্ছিল। এইভাবে বেশ কিছু বছর কেটে যায়, কোনো সমস্যা হয় না। বর্তমানে এই অঘটনের প্রায় 3-4 মাস আগে হুজুর স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ঠিক তারপর থেকেই আবারও সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু এতগুলো বছর স্বাভাবিকভাবে কেটে যাওয়ার ফলে আপারা ও আমরা কেউই ধারণা করতে পারিনি যে শয়তান জিনগুলো আবারও ফিরে আসবে। তবে বাচ্চা দুটো খেলতে গেলে মাঝে মাঝে ফিরে এসে আম্মাদের জানাতো তাদেরকে 4 জন মানুষ প্রায়ই ডাকে, এসো এসো আমাদের সঙ্গে, এসো খাবার দেব, খেলনা দেব, এসো। আপারা ভেবেছিল হয়তো কোনো ছলে ছেলে ধরা ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের ধরতে এসেছে। তখনও আমরা ধারণাই করতে পারিনি যে শয়তান জিন এভাবে এসে ঘুরে বেড়াচ্ছে। আপারা বাচ্চাদের যথারীতি বুঝিয়ে দেন যে এরকম কোনো মানুষ যদি লজেন্স, খেলনা, মিষ্টি দিয়ে ডাকে তাহলে যেন তারা না যায়। এরই মাঝে একদিন ভাগ্নে দুজন আমাদের বাড়িতে বেড়াতে আসে। তার ঠিক 3 দিনের মাথায় অঘটন ঘটে যায়। সারাদিন মাইকিং হয়, এলাকায় খোঁজাখুঁজি হয়, কিন্তু ভাগ্নে দুজনের কোথাও খোঁজ পাচ্ছিলাম না। আশেপাশে সমস্ত ইউনিয়ন খুঁজে দেখি, কিন্তু খুঁজে পাই না। দেখতে দেখতে রাত হয়ে আসে, তবুও আমাদের খোঁজা শেষ হয় না। এদিকে আপারা কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে মাঝরাতে হঠাৎই দুজনে একসাথে চেঁচিয়ে জেগে ওঠে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। আপাদের একটু ধাতস্থ করে জানতে পারি যে স্বপ্নে তারা দেখেছে 4 জন শয়তান জিন এসে আপুদের বলছে, তোদের বলেছিলাম না প্রতিশোধ নেবই, প্রাপ্য বুঝে নেব। এই বলে রাশেদ ডুকরে কেঁদে ওঠে। আমি তাকে শান্ত করে বাড়ি পাঠাই। এই ছিল ঘটনা ভাইয়া। কতটা ভয়ের জানি না, তবে বিষয়টা খুবই মর্মান্তিক। অত্র এলাকার কেউ শুনলে অবশ্যই বিষয়টা সম্পর্কে অবগত থাকবেন। এই বলে স্বপন থামে। পানিতে ডুবে মৃত্যু দুর্ভাগ্যজনক হলেও ব্যাপারটার মধ্যে কি সত্যিই কোনো অলৌকিকতা লুকিয়ে আছে তা বিচার করার হামিকে, যার সাথে ঘটেছে কেবল সেই এর মর্মান্তিক বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। আল্লাহ নিষ্পাপ শিশু দুটিকে জান্নাত দান করুন, আমিন। স্বপন ঘটনা পরবর্তী বাচ্চা দুটোর ছবি দিয়েছিল, যা খুব মর্মান্তিক। আপনাকে পাঠালাম। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আজকের ঘটনা আমার বড় ভাইয়ের মেয়ে সাদিয়ার সাথে ঘটা। নিজ মুখে পড়ে শোনাবেন আশা করি। আমি তানভীর হাসান, বাসা টাঙ্গাইল। আনুমানিক তখন 2007-2008। সাদিয়া তখন ক্লাস 3-তে পড়ে। একদিন সাদিয়া আর ওর মা ওর খালাতো বোনের হোস্টেলে যায় বিকেলবেলা। বলে রাখা ভালো, সাদিয়া অনেক সুন্দরী এবং অনেক গুণ আছে ওর মধ্যে। তো বিকেলে গেল হোস্টেলে, সাথে ছিল মাছ ভাজা প্লাস আরো কিছু। মেইন রাস্তা থেকে হোস্টেলে যাওয়ার সময় সামনে অনেক প্রাচীন বট গাছ। লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি ভালো না, খারাপ কিছু আছে। আবার পাশে ছিল শ্যাওলা জমা পুকুর। কেন এই কথা বললাম কিছুক্ষণ পরই বুঝতে পারবেন। সাদিয়ার কাজিনের সাথে দেখা হলো। এখন ওরা
চলে আসবে। যখনই বট গাছের নিচে আসে তখনই সাদিয়ার শরীর ভার হয়ে যায়। এই কথাটা ওর মাকে বলে। ওর মা কিছু না বলে চুপচাপ বাসায় চলে আসে। তখন মাগরিবের আজান দেয়। রাতে তেমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে পরদিন সকালে। হঠাৎ সাদিয়ার শরীরে অনেক জ্বর, সবাই পানি ঢালছে, কোনো মতেই কমে না। মেডিসিন নিয়ে আসা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। সাদিয়া এমন ছিল, কিন্তু যখনই সন্ধ্যা হলো, বিশ্বাস করুন রাসেল ভাই, ওর মুখটা একদম লাল হয়ে গেল। শরীর দুর্বল, সে কারণে উঠতে পারছে না। এদিকে তখন প্রায় 6টা বাজে। সাদিয়াকে ধরে নিয়ে এসে আমাদের বড় ঘরে আনা হলো। বিছানায় শুয়ে মাথায় পানি ঢালা হচ্ছে। বড় ঘর বলতে আগের দিনে যেমন একটা প্রধান ঘর ছিল, তেমন আমাদের ছিল প্রধান ঘর বা বড় ঘর। বিছানায় শোয়ানোর কিছুক্ষণ পরেই সাদিয়ার খিঁচুনি শুরু হয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। যেমন তেমন খিঁচুনি না, এ যেন বিছানা থেকে ওপরের দিকে উঠতে যাচ্ছে। আমরা আরো ভয় পেয়ে যাই। সবাই পানি ঢালা বাদ দিয়ে ওকে ধরে শান্ত করার চেষ্টা করি, কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করেনি, সাদিয়া তো কালকে দুপুর থেকে ঠিক করে কিছু খায়নি, তবে এত শক্তি পেল কিভাবে? এই চিন্তা করার সাথে সাথে আরো বড় কিছু হবে যে সেটা আমরা বুঝতে পারিনি। সাদিয়া শুয়ে থাকা অবস্থায় উঠে দাঁড়িয়েছে। আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই। সবাই ওকে চাপ দিয়ে বিছানায় বসাই। বিশ্বাস করবেন না, ওর শরীরে এত জোর, আমরা 5-6 জন ধরে রাখতে পারছি না। সে উঠে চলে যায়, মুখ একদম লাল। তখন আমাদের বুঝতে বাকি রইল না যে ওর উপরে খারাপ কিছু ভর করেছে। তখন আম্মু বললেন, কালকে আমি ভাজি মাছ নিয়ে গিয়েছিলাম কলেজের হোস্টেলে। তখন সাদিয়া বলছিল ওর শরীর কেমন যেন লাগছে। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। সবাই কান্নাকাটি করছে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ একজন জানায়, আমাদের পাশের এলাকা পালপাড়ায় এমন একজন কবিরাজ আছে যে এইসব নিয়ে কাজ করে। আমরা রওনা হই সাদিয়াকে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যেই আমরা চলে আসি। কবিরাজ তখন ধ্যানমগ্ন ছিলেন। সাদিয়াকে নিয়ে তার সামনে বসানো হলো। যখন সে চোখ খুলে তখন সে ভয় পেয়ে গেলেন সাদিয়াকে দেখে। তার চোখে ছিল ভয়ের ছাপ, কিন্তু সাদিয়াকে দেখে মনে হচ্ছে ও একদম স্বাভাবিক। কবিরাজ নামাজ পড়তে চলে গেলেন ভেতরে। তখন সাদিয়া তার আসনেই বসে আছে। নামাজ শেষ করে কবিরাজ আসনে বসলেন। যখনই দোয়া পড়া শুরু করলেন তখনই সাদিয়া আবারও আগের মতো শক্তি দেখাচ্ছে, উঠে চলে যাবে। তখনই সবাই মিলে আবারও ধরে বসাই। আর তখন কবিরাজ সবাইকে বলেন পিছিয়ে যেতে, কেউ যেন ওকে স্পর্শ না করে। যদি কেউ স্পর্শ করে সাদিয়ার শরীর, তাহলে তার শরীরেও চলে যেতে পারে। এমন একটা ভয়ানক পরিস্থিতি তখন। তারপর কবিরাজ দোয়া পড়ে অনেক কষ্টে সাদিয়ার শরীর থেকে জিনটাকে বের করলেন এবং সেটা তার কাছে রেখে দেন। তারপর সাদিয়া সুস্থ হয়ে যায়। কবিরাজ পরে আমাদের জানায় যে ওর সাথে যে ছিল তার নাকি মাথা ছিল না, সে ছিল সেই প্রাচীন বটগাছটায়। এই বলে তিনি আসন থেকে উঠে আমাদের চলে আসতে বলেন। সাদিয়া তখন একদম সুস্থ। যদি এখানেই সব শেষ হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু কপালে আরো কি লেখা ছিল তখন আমরা কি কিছু বুঝতে পেরেছিলাম? অনেক বছর চলে যায়। এখন 2021। সাদিয়া মেডিকেলে পরীক্ষা দেবে। আগেই বলেছি ওর অনেক গুণ। এটাও ওর গুণ ছিল, ও লেখাপড়ায় ভালো। পরীক্ষার ঠিক 6 মাস আগে আবার হঠাৎ আগের মতো জ্বর, মাথা ব্যথা, অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখানো হলো। সবাই বললেন বেশি পড়ার চাপে নাকি ওর নার্ভে সমস্যা হয়েছে। আমরা ধানমন্ডি একটা হসপিটালে নিয়ে যাই, তাকে দেখাই। অনেক মেডিসিন তারা অ্যাডভাইস করে। কয়েকদিন ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পর আবারও আগের মতো অবস্থা হয়ে গেল। এবার আরো ভয়ানক হয়ে গেল অবস্থা। এখন শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে। 1 ঘন্টা পরেই সে উঠে বসে থাকে। আমরা খেয়াল করলাম সে কথা বলতে পারছে না, কানেও শুনতে পারছে না। আমরা অনেক ভয় পেয়ে যাই। আমরা এই কাহিনীগুলো জানতে পারছি সাদিয়ার হাতের লেখায়। হ্যাঁ, ও খাতায় লিখে লিখে দেখিয়েছে, মেসেঞ্জারে মেসেজও করেছে আমাকে যে সে কিছু শুনতে পারছে না, কথা বলতে পারছে না, তার মাথায় অনেক ব্যথা, আরো অনেক কিছু। কিছুটা এমন তার মাথায় মনে হচ্ছে কেউ মরিচ ঘষছে, কাঁচা মরিচ। মগজ বের করে কেউ যেন সেখানে মরিচ মিশিয়ে দিচ্ছে। এগুলো বলার পরেই শুরু হলো আসল কাহিনী। সাদিয়া নিজের হাতের ভেইনগুলো নিজেই
টেনে ছিঁড়তে যায়, আমরা আটকাই। মাথায় যখন ব্যথা করে অনেক বেশি, তখনও মাথার চুলগুলো টেনে ছিঁড়তে চায়। রক্ত বেরিয়ে এসেছিল একবার। 5-6 জন মিলে আমরা ওকে ধরে রেখেছিলাম। এক মুহূর্তের জন্য হাত ছাড়লে নিজের হাত নিজেই কামড়ে ছিঁড়তে চায়, চুল ছেড়ে। যখন সে নিজের চুল ধরে আমরা কেউ ছাড়াতে পারি না, অনেক দোয়া কালাম পড়ি, তখন সে ছেড়ে দেয়। এইভাবে 2-3 দিন চলতে থাকে। এবার সবাই ওর সাথে আমরা অসুস্থ হয়ে যেতে শুরু করি। কি করব বুঝতে পারছি না, ছোটাছুটি কম করলাম না। এরই মধ্যে মনে হয়েছে সেই কবিরাজের কথা। তার খবর নিতে পাঠালাম একজনকে। তিনি বললেন কবিরাজ নাকি তার 1-2 বছর পরেই মারা গেছেন, সব জিনগুলোকেও মুক্ত করে দিয়েছেন। সেই জিনটাই আবার এসেছে সাদিয়ার কাছে, তাই এমন করছে। আমরা সবাই ভয় পেয়ে যাই। কাছের অনেক হুজুরকে দেখাই, লাভ হয় না কোনো। কয়েকদিন পর এক ইমামের খোঁজ পাই, তার কাছে নিয়ে যাই। সেখানে নেয়ার জন্য সাদিয়াকে বলা হলে সে না করে দেয়, কোনো মতেই সে যাবে না তার কাছে। তখন ইমাম সাহেবকে ভিডিও কল দেয়া হয়। ইমাম ওখানে বসে দোয়া দরুদ পড়ে ফু দেন এবং একটু শান্ত করেন। তখন নিয়ে যায় ওকে। অনেক সূরা পড়ে, অনেক লড়াই করে সেই জিনটাকে হুজুর আটকাতে সক্ষম হন। তারপর সাদিয়াকে বাসায় নিয়ে আসা হয়। তখনও সব ঠিক হয়নি। সাদিয়া কথা বলতে পারতো না, তখনও কানেও শুনতো না। আমাকে বলছে খাতায় লিখে আমাদের ঘরের সামনে মেহেদি গাছ কেটে ফেলতে হবে, এখানেই নাকি জিনটা থাকতো। যদি না কাটি তাহলে আবার সেই জিনটা আসবে, আরো বড় ক্ষতি হবে। সবাইকে নামাজ পড়তে হবে, তাহলে সে আর আসবে না, এমন কিছু একটা। আমরা সাথে সাথে সেই মেহেদি গাছটা কেটে ফেলি। একটু পরেই খবর পাই সাদিয়া কানে শুনতে পাচ্ছে। আমরা সবাই খুশি। পরের দিন আর একটা কান খুলে যায়, কথাও বলতে পারে। এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা। আল্লাহ সবাইকে রক্ষা করুন। শুরু করি তাহলে আমাদের প্রথম অডিও ক্লিপ, যেটি পাঠিয়েছেন কে, মিলিয়ে নিন কমেন্ট সেকশনের সাথে। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এইটা আমাকে যিনি শেয়ার করছে ওনার বয়স বেশ অনেকটাই হয়ে গেছে। ঘটনাটা 2003 সালের এবং উনি তখন যুবক বয়সের ছিলেন। ওনারা যেটা করতেন, উনি গ্রামে ছিলেন, উত্তরবঙ্গেরই কোনো একটা জেলায় ওনার বাড়ি। আমি জেলার নামটা বলতেছি না, উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলছেন আর কি। উত্তরবঙ্গের আপনারা জানেন যে শীতকালে কি পরিমাণ আসলে শীত পড়ে এবং কুয়াশা তো মাত্রা অতিরিক্ত কুয়াশা পড়ে। যে শীত এবং কুয়াশায় অবস্থা খারাপ থাকে উত্তরবঙ্গের, যখন বেশ শীতকালের মাঝামাঝি চলে। তখন উনি এইরকম একটা শীতের সময়ে ওনাদের একটা ডোবা ছিল বিলের মধ্যে। বিল বলতে হচ্ছে ধানের জমির মধ্যে একটা ডোবা ছিল, যেটা ওনার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তো ওই ধানের জমির মধ্যে যে ডোবাটা ছিল, শীতকালে সাধারণত আপনারা জানেন যে ডোবার মধ্যে পানি কম থাকে। তো শীতকালে হচ্ছে ডোবাটা সেচে অনেকেই মাছ ধরে। ওনাদের প্ল্যান ছিল যে ওনারা হচ্ছে ডোবাটা সেচে ওখানে ডোবাটা মাছ ধরবে। তো এই ক্ষেত্রে ওনার যে কাজিন ছিল, ওনার গ্রামের আরো প্রায় 7-8 জন কাজিন ছিল, সবাই মিলে একটা প্ল্যান করে যে তারা হচ্ছে মাছ ধরতে যাবে আগামীকাল। এবং যেহেতু গ্রামে যেটা হয় সাধারণত যে সকালবেলা তারা খুব ভোরে মাছ ধরতে যায়, পানি সেচ দেয়। তো 2003 সালের ওই দিকের ঘটনা। তখন অনেক মানুষই যেটা করতো গ্রামে, আপনারা হয়তো যারা অনেক আগে গ্রামে থাকতেন তারা হয়তো জানেন যে বাঁশের একটা হোচা বলা হয় আর কি, আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায়, আমি জানি না যে এটা অন্য জায়গায় কি বলা হয় আর কি, হোচা, যেটা দিয়ে অনেকেই আগে গরুর নাকি কি অবস্থা। তো ওই ওনার যে কাজিন সে বলতেছে যে এখন তো বেশ ভোর টাইপ হয়ে গেছে, চল আমরা আপাতত যাই, পানি সেচা শুরু করি, ওরা আস্তে আস্তে উঠে চলে আসবেন বাকি যারা আছে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো ওনার যে কাজিন ছিল সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে ডোবার দিকে। এখন উনি বলতেছে আচ্ছা তুই যে হাঁটা শুরু করলি, পানি সেচার তো জিনিসগুলো নেওয়া লাগবে। তো তখন উনি হচ্ছে পানি সেচার জন্য যে ওচার কথাটা আমি বললাম ওইটা নেয় এবং সাথে কিছু দড়ি নেয়, নিয়ে উনিও ওনার কাজিনের পিছনে পিছনে হাঁটা শুরু করে। তো উনি যেভাবেই হাঁটতেছে, কিন্তু কাজিনের সাথে যে দূরত্বটা মানে প্রায় 5 হাতের মতো বা তারও একটু কম হবে, এই দূরত্বটা কমতেছে না, বা উনি কাজিনের সাথে হাঁটতে পারতেছে না। উনি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, ওনার কাজিন আগে আগে হাঁটতেছে। তো
যখন ওনারা গ্রামের বাড়িগুলো পার করে মেঠো পথ ধরে, মানে মাটির রাস্তাটায় ধরে, তো তখন উনি খেয়াল করে যে চারপাশে একটা অন্ধকার অন্ধকার ভাব থাকলেও সাদা একটা, মানে কুয়াশার কারণে সাদা সাদা কিছু একটা বোঝা যাচ্ছে। তো বেশ ভালো পরিমাণ কুয়াশা তখন পড়ছে, এটা বোঝা যাচ্ছে। তো ওনার বন্ধু জমি থেকে আইল দিয়ে নেমে যায়। উনিও তখন বন্ধুর পিছে পিছে আল দিয়ে নেমে যায়। আল দিয়ে নেমে যাওয়ার পরে কিছু দূর পরে হচ্ছে ওনাদের ডোবাটা, অনেকগুলো ধান জমির মধ্যে। ডোবার পারে যখন চলে আসার পরে ওনার বন্ধুকে উনি বলে, কাজিনকে উনি বলে যে তুমি হচ্ছে এই ডোবাটা পানা দিয়ে ভর্তি ছিল, যে ডোবার এক পাশটা পানাটা পরিষ্কার করো, আমি হোঁচাতে দড়িগুলো লাগাই। তো খেয়াল করে যে ওনার যে কাজিন ছিল, ওনার কাজিন পুকুরে নামতেছে না, আবার পানাগুলো ঠিক করতেছে। উনি নিজেই দড়িগুলো লাগায় হোঁচাতে, লাগানোর পরে নিজেই পুকুরের ডোবার পাশে নেমে পানাগুলো একদিকে সরায় ওনার কাজিনকে বলে, আচ্ছা তাহলে সেচটা শুরু করি। ওনার কাজিন দড়ির এক প্রান্ত উনি পড়ে যায়। উনি যখনই উপর হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে উনি অনুভব করে যে ওনার ঘাড়ের উপরে কেউ লাফ দিয়ে উঠে ওনার ঘাড়টা একদম কাদার মধ্যে ঠেসে ধরছে। যখন এটা মানে উনি অনুভব করতে পারে, উনি কয়েক সেকেন্ডের মধ্যে এটা হওয়াতেই বেশ ভয় পেয়ে যায় যে আসলে হঠাৎ এটা কি হলো, আমার কাজিন কেন আমাকে কাদার মধ্যে এরকম করে ঠেসে ধরলো। উনি হাত ঘুরে হাতটা, ওনার যে কাজিন যে কাদার মধ্যে ওনার কাঠটা ঠেসে ধরে আছে, উনি ওই কাজিনের হাতটা ধরে। যখন কাজিনের হাতটা ধরে তখন উনি একদম সেই পরিমাণের ভয় পেয়ে যায়, কারণ হাতটা অনেক নরম এবং লোমশ। জাস্ট ওনার হাতের নিচে ফিল হচ্ছে যে একটা লোমশ কিছু উনি ধরে আছে। একদম ভয়ে, মানে তখন কি করবে, মুখটা কাদার মধ্যে, কোনো নিঃশ্বাস নেওয়ার বুদ্ধি নেই। উনি জাস্ট হাতটা ধরে অনেক জোরে একটা ঝাঁকি দিয়ে লাফ দিয়ে উপরে, এবং লাফ দিয়ে উপরে উঠেই উনি যেটা চোখ খুলে যেটা সামনে দেখে যে একটা লোমশ আকৃতির, যেমন হনুমান টাইপ কিছু হইলে যেরকমটা হয়, এইরকম কিছু একটা ওনার কাঁধ তখনও ধরে আছে, এবং কাঁধটাতে প্রচন্ড পরিমাণে জ্বালা করতেছে। উনি জাস্ট জোরে একটা লাঠি দিয়ে, ওই প্রাণীটাকে জোরে একটা লাঠি দিয়ে একটা চিল্লান দিয়ে উঠে দৌড়ানো শুরু করে। যেহেতু শীতকাল এবং তখন কত রাত, উনি বুঝতেছিল না কোন দিকে দৌড়াবে, এটাও বুঝতেছে না। জাস্ট ওনার মনে হইতেছে যে জীবন বাঁচাইতে হলে ওনাকে দৌড়াইতে হবে। শরীর ভেজা, কাদা মাখামাখি অবস্থা, কনকনে ঠান্ডা পানিতে সবকিছু ভেজা, এদিকে প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগতেছে। উনি ভয়ে তখন দৌড়াইতেছে। তো দৌড়াইতে ওনাদের যে বিলটা ছিল, এই বিলের মধ্যে একটা গাছ ছিল, একটা জায়গা ছিল, ওই জায়গাটা একটু উঁচু জায়গা। ওই উঁচু জায়গাটাতে যেটা হয় যে একটা গাছ ছিল, সেটা হচ্ছে রেইন ট্রি করাই গাছ ছিল। অনেকেই চিনে থাকবেন, গ্রামে যারা থাকেন তারা অনেকেই চিনবেন যে রেইন ট্রি করাই, তো বেশ বড় একটা রেইন ট্রি করাই গাছ ছিল ওখানে। গাছের যেটা হয় যে সাধারণত সেই রকম ভয় শুরু হয়ে যায়, কারণ এমনিতেই রাত, এখন রাত কত এটা বুঝতেছে না, অন্ধকার মতো একটা ভাব, তার মধ্যে একটা মরা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতেছে ওনার শরীরের উপর। এখন উনি কি করবে এটা বুঝতেছে না। উনি জাস্ট উঠে আবার জোরে একটা দৌড়ানো শুরু। উনি যখন দৌড়াচ্ছে তখন ওনার মনে হচ্ছে পিছন থেকে বেশ জোরে কিছু শব্দ ভেসে আসতেছে। শব্দগুলো এমন যে দেখা যাচ্ছে যে হচ্ছে শিয়াল ডাকলে গভীর রাতে যেরকম একটা শব্দ হয়, বা অনেকেই বলে কুকুর কান্না করে গভীর রাতে, কুকুর কান্না করলে যেরকম একটা শব্দ হয়, এইরকম কিছু শব্দ খুব জোরে ওনার পিছনে ভেসে আসতেছে ওই গাছের কাছে থেকে। তো ওনার চিন্তা যে এই গাছে যেহেতু আসছে, এখান থেকে সোজা যদি আমি দৌড়াই তাহলে মাটির যে রাস্তাটা, মেঠো পথটা, ওই মেঠো পথে যে উনি আবার উঠবেন। তো উনি দৌড়াতে বেশ সামনে যে মেঠো পথটা খুঁজে পান, ততক্ষণে আর শব্দগুলো অনেকটাই কমে গেছে পিছনের, এবং ওনার তখন মনে হয় যে আসলে যে লোমশ যে প্রাণীটা ছিল, এইটা কোন দিকে গেল, আমি যে লোমশ প্রাণীটাকে রেখে আসলাম, এটা কি আমার পিছনে দৌড়াচ্ছিল, বা এটা কি আসতেছে নাকি, মানে উনি তখন আরো বেশি পরিমাণ ভয় পেয়ে যায়। এখন চিন্তা করে যে উনি যেখানে এসে উঠছে রাস্তার যে জায়গাটাতে, এখান থেকে উনি যদি ওনার গ্রামে বা ওনার বাড়ির দিকে যায়, তাহলে ওনাদের যে গ্রামের একটা কবরস্থান আছে, এটা পার হয়ে ওনাকে যেতে হবে।
কারণ এই ভয়ের অবস্থায় ওনার সাহস হচ্ছে না যে কবরস্থান পার করে উনি হচ্ছে গ্রামে যাবে। আবার এই রাস্তায় যে দাঁড়ায় থাকবে এই সাহসটাও নেই, কারণ উনি গাছ থেকে মাত্রই একটা লাশ ঝুলতে দেখে আসলো, এবং ওই প্রাণীটা যে এখন কই আছে, আবার এখানে এসে আক্রমণ করবে কিনা এটাও বুঝতেছে না। কিন্তু উনি তখন যেটা করে যে না, ওনার যা কিছুই হয়ে যায় ওনাকে কবরস্থান দিয়ে দৌড়ে বাড়ি যেতেই হবে। উনি রাস্তা দিয়ে আবার দৌড়ানো শুরু করে বাড়ির উদ্দেশ্যে। যখন উনি রাস্তা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে, একটা পর্যায়ে উনি যখন দেখতেছে যে কবরস্থানটা আর কিছু দূর গেলেই কবরস্থানটা সামনে আসবে, তো শীতকালে যেটা হয় যে রাস্তায় কুয়াশার গুলো এসে গাছের সাথে রাস্তার দুই পাশে যেহেতু অনেক ধরনের গাছ থাকে, গাছের সাথে যে কুয়াশাগুলো ধাক্কা খেয়ে কুয়াশাগুলো পানি লম্বা একজন লোক দাঁড়ায় আছে। উনি তখন লাফ দিয়ে উঠে বসে যে এইটা আবার কি। ওনাকেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না বা চেনা যাচ্ছে না এরকম একজন লোক। ওই লোকটাও তখন ওনাকে বলতেছে যে আপনি আস্তে ওঠেন, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো উনি তখন বলে যে আচ্ছা আপনি কি, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, বা আমি এই কবরস্থানের পাশে পড়ে আছি, এখনো কি সকাল হয়নি? ওই লোক বলতেছে না এখনো সকাল হয়নি, আমি বেশ অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো, এই জন্য আমি তোমার এইদিকে আসলাম। উনি বলতেছে যে আমি অনেকক্ষণ ধরে পড়ে আছি মানে এখন কয়টা বাজে? আমি তো মাত্র এখানে পড়লাম। তখন ওই লোক বলতেছে যে না, তুমি মাত্র পড়ো নাই, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো জন্য আমি তোমার কাছে আসলাম। তখন ওই লোকটা বলতেছে তুমি উঠে কি দাঁড়াইতে পারবা? তো উনি বলতেছে হ্যাঁ আমি উঠে দাঁড়াইতে পারবো। উনি উঠে দাঁড়ায়, তো ওনার তখন শরীর তখনও কাঁপতেছে। লোকটা বলতেছে আচ্ছা তোমার কি হয়েছে? উনি শর্টকাটে একটু বলে যে এই ব্যাপার, আমি তো এই কবরস্থানে এইরকম একটা জিনিস দেখলাম। লোকটা বলতেছে আচ্ছা যাই হোক, তোমার বাড়ি কোন দিকে? উনি বলে যে এই যে সামনের এই রোড দিয়ে যে সামনেই আমার বাড়ি। লোকটা তখন বলে ঠিক আছে তুমি উঠে দাঁড়াও, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। উনি হাঁটতেছে সামনে, লোকটা পিছনে। ওনার শরীরে তখন একটা ভয় ভয় কাজ করতেছে। লোকটা ওনাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোথায় গেছিলে এখানে? উনি তখন বলে যে আমি হচ্ছে আমার কাজিনের সাথে ডোবায় গেছিলাম, ডোবা এসেছে মাছ ধরতে, আমাদের মাছ ধরার কথা ছিল। এখন আমার কাজিনকে সাথে নিয়ে ওখানে গেলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি যে আমার কাজিন জোরে একটা টান দিয়ে বসে। তবে লোকটার সাথে কথা বলতে বলতে উনি একটা জিনিস খেয়াল করে যে লোকটা সব সময় একটু পিছে পিছে, মানে ওনার সাথে হাঁটতেছে না বা ওনার সামনে আসতেছে না, লোকটা একটু পিছে উনি সামনে। উনি যতই হাঁটার গতিটা কমায় দেয় কিন্তু তারপরেও লোকটা ওনার পিছনেই থাকে। এইরকম কিছু কথাবার্তা লোক। একটা পর্যায়ে উনি যখন ওনার গ্রামের কাছাকাছি চলে আসে যে এখন বাড়ির মধ্যে ঢুকবে পাশে। আর আপনারা রাসেল ভাইকে যে ইমেলটা করেন সেই ইমেলও একটা অটোমেটিক্যালি ফরম্যাট তৈরি হয়ে গেছে। এটাও বেশ ভালো লাগার মতো, যেখানে লেখা থাকে প্রিয় রাসেল ভাই, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আমরা জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। এছাড়া কিছু কমন বাক্য রয়েছে যা সবসময় সবার মুখে মুখে থাকে, স্পেশালি বাঙালি কমিউনিটির মধ্যে, যার মধ্যে রয়েছে আপনি সবসময় ভালোর দলে, বিশ্বাস করেন রাসেল ভাই, তারপরে বিশ্বাস করা না করা একান্ত আপনার ব্যাপার। তো এই জাতীয় বাক্যগুলো সবার সবসময় মাথায় থাকে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে ইউজ করে থাকে। সত্যি বিষয়টা গর্ব করার মতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আজ থেকে 50 বছর আগের। এটি ঝালকাঠি জেলার কোনো এক গ্রামের ঘটনা। আমাকে যিনি শেয়ার করেছেন উনি সম্পর্কে আমার চাচাতো বোন। তো যেদিনের ঘটনা, সেদিন উনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটারের মতো হবে। তো যখন উনি ফিরতেছিলেন তখন সময়টা ছিল সন্ধ্যার সময়, মাগরিবের আজান দেওয়ার কিছু সময়। তো ওনার বয়স তখন 13 কি 14 বছর বয়স হবে। তো যে জায়গাটা থেকে উনি আসতেছিলেন, জায়গাটা আমাদের ওখানে হাই স্কুল ছিল, হাই স্কুল থেকে কিছুটা উত্তর দিকে এগিয়ে সামনে বাম দিকে একটা রাস্তা ছিল। রাস্তাটা লেন্থ 200 মিটারের মতো হবে।
তো ওটার ডান দিকে এবং বাম দিকে নানা রকম নানা স্পট ছিল, যেগুলা থেকে সবসময় ওই যে আমার আপা মানে চাচাতো বোন তাদের সময় জেনারেশন এবং কালো মানে কাপড় পরা কেউ ওই মন্দিরের ভিতরে ঢুকে যাবে, জিনিসটা তার কাছে বেশ অবাক লাগলো, অবাক মনে হলো এবং সে অনেক ভয়ও পেল। তো তখনও সে পুরোপুরি মন্দিরটার কাছাকাছি পৌঁছায়নি, আরো কিছুটা বাকি আছে। এরপর সে দেখতে পেল যে আরেকটা ছোট বাচ্চা 4-5 বছর বয়স হবে, সেও ওই পিছনে একটা ছেলে আর কি, সেও ওই ওইখানে ঢুকে গেল। তো ওই যে বয়স্ক যে লোকটা ঢুকছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই বাচ্চাটা ঢোকার কোনো কারণই নেই। যদি ফ্যামিলির কোনো বিষয় বা কিছু হয়ে থাকে তারপরও মানে জিনিসটা ঢোকার বিষয়টা মেনে নেওয়ার মতো না। তো ও প্রচন্ড ভয় পেতে শুরু করলো, জিনিসটা কি স্বাভাবিক নাকি প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে। সে আস্তে আস্তে সামনে আগালো এবং সামনে এগিয়ে সে ওই মন্দিরটার ভিতরে ঢুকলো। তার আবার সাহস ছিল অনেক। ঢুকে এদিক ওদিক তাকাইতে থাকলো, ডানে বামে সব দিকে। মন্দিরটার সাইজও বেশি বড় না, হয়তো 5 ফিট বাই 5 ফিট হবে এরকম আর কি। তো সেখানে কাউকে সে দেখতে পেল না। তো মানে খুবই অবাক করা বিষয় যে আমি দেখলাম 2 জন ঢুকলো, কিন্তু তাদের কাউকে দেখতে পেলাম না, এটা হলো কিছু। পরে উনি ওখানে বসে মানে কেমন যেন একটা শব্দ হচ্ছিল চারদিক থেকে, এবং ওনার গায়ে একটা কেমন যেন একটা খারাপ লাগতে শুরু করলো আর কি। উনি খুব মানে এরকম বিষয়টা হয়তো আপনারাও মাঝে মধ্যে এই অভিজ্ঞতা হতে পারে যে অ্যাবনর্মাল যে লোকেশন গুলো থাকে, প্যারানর্মাল লোকেশন, সেখানে আপনার কেমন যেন একটা ফিল হবে এখানে কোনো কিছুর উপস্থিতি থাকলে বা কিছু। তো সে ভয়ে ওখান থেকে দৌড়ে বের হয়ে আসলো বাইরে বের হয়ে তারপরে সে আর একটু সামনের দিকে আগাতে থাকলো। তো সামনে ওখানে যে বাচ্চাটাকে দেখছে, ওই যে প্রথমে যাকে ঢুকতে দেখছে তাকে চেহারাটা ঠিক বুঝতে পারেনি উনি কে, কিন্তু পিছনে যে ঢুকেছে সে বাচ্চাটাকে সে চেনে, হয়তো নামটা তার খেয়াল নেই। তো ওই মন্দির পার হয়ে একটু সামনে এগিয়ে ওখানে ওই যে বাচ্চাটা ওদের বাড়ি। তো বাড়িটা হচ্ছে গিয়ে কর্মকার বাড়ি। ওইখানে এসে বাড়িতে ঢুকে যায়, কারণ সে দেখে ওনার খুবই খারাপ লাগতেছিল যে এমন সিচুয়েশন যে বাচ্চাটা এখানে দেখলেও বিষয়টা স্বাভাবিক লাগবে না, না দেখলেও বিষয়টা তার কাছে স্বাভাবিক না, মানে ফিক্রিলিয়ের একটা ব্যাপার। তো উনি বলল যে ওকে দেখেছি আমি ওই মন্দিরের ভিতরে ঢুকতে। তো বললো তুমি কি মন্দিরের ভিতরে ঢুকেছিলে? ও তো আপা বললো হ্যাঁ আমি ঢুকেছিলাম। কেন? বলে তুমি জানো না ওই মন্দিরের বিষয়ে, তো মন্দিরের সমস্যা আছে, ওইখানে আর কখনো ঢুকবা না এরকম, ঠিক আছে? ওখানে নানাজন নানা জিনিস দেখছে, এখানে এর অনেক আগে এখানে ঝামেলা ছিল কিছু। তো এখান থেকে যাওয়ার সময় সবসময় সাবধানে যে সন্ধ্যার সময় যাচ্ছে কেন। তো বললো কারণ আর কি, এক্সপ্লেন করলো যে কারণে সন্ধ্যায় যাচ্ছে। এরপরে সে ওই বাড়ি থেকে রাস্তায় আসলো, রাস্তা থেকে ওখানে আরেকটা পুল ছিল, পুলটা এখন নেই, ওটা সরিয়ে নেওয়া হয়েছে এবং রাস্তাও এখন আমাদের এদিকের সাইডে অন্য একটা সাইডে হসপিটালের কাছে নিয়ে আসা হয়েছে আর কি। তো এই ছিল আসলে ব্যাপারটা। আমাদের ওই জায়গাটায় আরো অনেক স্পট রয়েছে যেখানে নানা রকম ঘটনা আছে। এর আগে আমি শেয়ার করেছিলাম আমাদের ওখানে যে জমিদার বাড়িটা রয়েছে সেখানকার ঘটনা নিয়ে, ওখান থেকে যে নুপুরের শব্দ পাওয়া যায় রাতে, এবং এই নিয়ে ইন্টারনেট সার্চ করলে সেখানে অনেক তথ্য পাবেন ওই যে জমিদার বাড়ির ঘটনাটা। ঠিক আছে, তো এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আমি বলছি আসসালামু আলাইকুম। Spread
spirit, be here with me. কাছ থেকে কালেক্ট করেছি, ওনার নাম হচ্ছে রিপা। তো আমার এই ঘটনার সাথে আপনারা কিছু জিনের বদনজরের একটা ঘটনা পাবেন, সাথে এই গল্পের সাথে ইনক্লুড, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তার মানে আপনারা আজকে জিনের বদনজর প্লাস হচ্ছে ব্ল্যাক ম্যাজিক দুটারই একটা ঘটনা এটার সাথে যেহেতু আপনি ইনক্লুডেড, সেজন্য আমাকে আসলে আপনার এই জিনের ঘটনার সাথে, জিনের বদনজরের সাথে আমাকে এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো ঘটনাটা আমি কালেক্ট করেছি রিপা আপুর কাছ থেকে। উনি ওনার ছোটবেলার কাহিনী, উনি এখন একটি প্রাইভেট কোম্পানিতে আছে। তো ওনার আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে এখন প্রেজেন্ট করব। তো রিপা আপু উনি যখন ছোট ছিল, ক্লাস 9-10 পরে, ওনার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। ব্যাংকে চাকরি করার সুবাদে উনি বিভিন্ন জায়গায় ওনার ট্রান্সফার হয়। তো ওনার নওগাঁয় একবার ট্রান্সফার হয়। নওগাঁয় ওনার ট্রান্সফার হওয়ার ফলে উনি নওগাঁ জেলায় ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, উনি ভাবে কাউকে চেনেও না। উনি যেদিন ওনার নওগাঁয় ট্রান্সফার হয়, উনি তার কিছুদিন পর নওগাঁ শহরে গিয়ে একটা বাসা খোঁজার জন্য উনি যান নওগাঁয়। তো ওখানে গিয়ে উনি মোটামুটি কম রেঞ্জের একটি বাসা পায়। তো বাসাটা পাওয়ার পর উনি ওনার ফ্যামিলিকে নিয়ে পরের মাসে চলে আসে নওগাঁ জেলায়। চলে আসার পর ওই বাসার 3 তলায় উনি ভাড়া নেয়। উনি ভাড়া নেওয়ার পর ওই বাসায় উঠার পর ওনাদের বেশ কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো হচ্ছে, যেটা ঘটে সেটা হচ্ছে রিপা আপুর সাথে ঘটে। রিপা আপু ওই বাসায় যখন ওঠে, ওনার উঠার পর থেকে ওনার কেন জানি সবসময় মনে হতো যে ওনার আশেপাশে কেউ একজন আছে। মানে ওনার একটু অস্থির লাগতো, বা ওনার মনে হতো যে উনি একা রুমে, একা নেই, ওনার রুমে ওনার সাথে কেউ আছে। তো বাসাটা মূলত 3 রুমের বাসা ছিল। ওনারা রিপার বাবা মা এক রুমে থাকতো। রিপা আপু এখন হয়তোবা রাতে কোনো মুভি বা কোনো কিছু দেখছো তুমি, এজন্য তোমার এটা তুমি কল্পনা করছো, এটা তুমি স্বপ্নে দেখছো। তা আসলে উনি বাসায় বাবা আমাকে বুঝতে পারে না যে এটা আসলে স্বপ্ন ছিল না, উনি জেগে এটা দেখছিল। তো এর বেশ কিছুদিন রাসেল ভাই মোটামুটি ভালোই যায়, কোনো সমস্যা হয় না। তো আরেকদিন যে এই প্রবলেমটা হয় সেটা, আচ্ছা এর মাঝে আমি একটু ইন্টারাপ্ট করি রাসেল ভাই, সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে, তো আস্তে আস্তে রিপা আপু উনি একটু অমনস্ক হয়ে যায়। বাসার ফ্যামিলির লোকজন সেটা বুঝতে পারে যে উনি সবসময় একা থাকতে পছন্দ করে। উনি মোস্ট অফ দ্য টাইম ছাদে কাটায়, দেখা যাচ্ছে যে উনি বিকাল হলে ছাদে যায়, দুপুর হলে ছাদে যায়, প্লাস উনি একটু আনমনা হয়ে যায়। উনি সব সময় মানে চুপচাপ থাকে, আগে যেরকম কথাবার্তা বলতো ওরকম কথাবার্তা কমায় দেয়। আর উনি প্রায় সময় হচ্ছে, মানে উনি যখন ঘুম থেকে উঠতো, উনি প্রায় সময় বলতো যে ওনার খিদে নেই। ওনার হচ্ছে, উনি ছোটবেলা থেকে উনি খিদে সহ্য করতে পারতো না। উনি এর আগে বাসায় ওঠার আগে উনি ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছু না কিছু খাওয়ার জন্য বাসায় খুব চিল্লাফাল্লা বা খাওয়ার জন্য এরকম জেদ করতো। কিন্তু এই বাসায় ওঠার পর থেকে ওনার হচ্ছে এই জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা বাসায় একটু অবাক হয়ে যায়। তো তারপর রাসেল ভাই সবকিছু ভালোই যাচ্ছিল। তার কিছুদিন পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গভীর রাতে রিপা আপুর মা পানি খাওয়ার জন্য বাইরে ডাইনিং এ বের হয়। তো উনি দেখে যে ওনার রুমে ফিস ফিস করে রিপা আপু কার সাথে যেন কথা বলতেছে। তো উনি আসলে কৌতূহল নিয়ে আসলে একটু রাগই হয়। উনি ভাবে যে এত রাতে মেয়ে জেগে আছে কেন, এখনো ঘুমায় নেই। তো উনি যখন দরজা হালকা ধাক্কা দেওয়ার পর রাসেল ভাই উনি দেখে, একটু ভয় পেয়ে যায়। উনি দেখে যে জানালার ওই পারে, মানে ওদের বাসার যে 3 তলা ছিল, বাট 3 কার মা জানতে পারে, বাসায় অনেক গন্ডগোল হয়। তারপর ওইটার পর থেকেই ওদের বাসায় আসলে সমস্যা দেখা যায়। এবং এই সমস্যাগুলোর জন্য আগে যারা ছিল, যাদের ওই ঝুমকার চাচা চাচি, ওরা আসলে পরে থাকতে পারে না, বাসাটা ছেড়ে দেয়। এবং তখন থেকেই আসলে মূলত
এই বাসায় সমস্যা, এই বাসায় কেউ এসে ঠিক মতো আসলে টিকতে পারে না, কারণ ওই যে ঝুমকার চাচি যে ব্ল্যাক ম্যাজিক করেছিল ওইটা একটা বদ জিন ছিল। তো ওই বদ জিনটা পরবর্তীতে এই বাসা থেকে আর কোনোভাবে যায় না। তো উনি ওই বাসার মধ্যে ওই বদ জিনটা স্টে করে, এবং যখনই কোনো বাচ্চা বা মেয়ে মানুষের কোনো কেউ এখানে ভাড়া নেয়, কম বয়সী মেয়ে বা বাচ্চা, ওই বদ জিনটা বদ নজরে পড়ে যায়। এবং বিভিন্নভাবে, কারণ ওই বদ জিনটার কাজে ছিল বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে এসে সুইসাইড করানো। তো তারপর এইগুলো শোনার পর আসলে রাসেল ভাই ওরা আর থাকে না, ওরা আসলে অন্য কোথাও চলে যায়। তো পরবর্তীতে অনেক দিন, প্রায় 2-3 বছর আপুকে ট্রিটমেন্ট করানো হয়, রিপা আপুকে ট্রিটমেন্ট করানোর পর এখন উনি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।